প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন, অসংখ্য মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। আপনারা দেখেছেন সারাদিন বিভিন্ন গণমাধ্যমে যে লাখো লাখো মানুষ জানাজায় শরিক হয়েছে। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং 3 দিনের শোক ঘোষণা করেছে। আমরা শোক পালন করছি। এই যে মহিষী নারী, তার যে এই মহাপ্রয়াণ বলা যেতে পারে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। 3 জন অতিথি আমাদের সাথে আছেন। তার সাথে এই 3 জন সিনিয়র সাংবাদিক, তার বিভিন্নভাবে তার সাথে তাদের অভিজ্ঞতা আছে। তাদের কাছে শুনব তাদের কথা। আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন সৈয়দ আফজাল আহমেদ, নির্বাহী সম্পাদক আমার দেশ। সৈয়দ আফজাল আহমেদ, আপনারা জানেন যে উনি ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন বেগম খালেদা জিয়া সরকারের, যে 91 থেকে 96 যে সরকার, শেষ সময় উনি খুব কাছ থেকে দেখেছেন এবং উনি একটি বইও লিখেছেন, নন্দিত নেত্রী খালেদা জিয়া। আমরা তার কাছে আরও কিছু শুনবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন খায়রুল আনোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। যখন রিপোর্টিং করতেন, বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়েছেন একাধিকবার এবং আপনি তার অনেক প্রেস কনফারেন্স বা তার জনসমাবেশ কভার করেছেন। আমাদের সাথে আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এম এ আজিজ সাংবাদিক নেতা এবং একই মঞ্চে অনেকবার বেগম জিয়ার সাথে বসেছেন, কথা বলেছেন। 3 জনের অভিজ্ঞতাই আমরা শুনবো। প্রথমে আমি সৈয়দ আফজাল আহমদ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি বলছিলেন যে আপনি জিয়াউর রহমান যখন মারা যায় তখন তার জানাজায়, তখন হয়তো আপনি ছাত্র ছিলেন, তো অংশগ্রহণ করেছিলেন। আজও অংশগ্রহণ করেছেন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায়, জানাজায় গিয়েছিলেন। প্রথমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেমন দেখলেন জানাজা, আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন। আকাশ, আপনি ঠিকই বলেছেন। আমার খুব সৌভাগ্য যে বাংলাদেশের যে 3টি বড় জানাজা হয়েছে, এই 3টি বড় জানাজায় আমি শরিক হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। প্রথমটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা 1981 সালের 2 জুন, যে জানাজাটি ঢাকায় হয়। আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা জাহাঙ্গীরনগর থেকে বাসে করে আমরা এসেছিলাম সেই জানাজায়। আমাদের বাস সেই গাবতলীর বিউটি সিনেমা হলের সামনে বাসগুলোকে আটকে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা হেঁটে জানাজায় শরিক হয়েছিলাম। সেদিনও আমরা এক মানুষের সমুদ্র দেখেছি ঢাকায়। এরপরে আমি এই যে জুলাই বিপ্লবী হাদির জানাজায় আমি গিয়েছি। সেই জানাজাটিও খুব বৃহত্তম জানাজা ছিল। আর আজকে আমি সকাল 11টা থেকেই এই জানাজায় অংশগ্রহণের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চাই এবং ঘুরে ঘুরে আমি জানাজাটি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই জানাজা ইতিহাসের বৃহত্তম জানাজা। জিয়াউর রহমানের জানাজাকে বলা হয় যে সেই জানাজায় 20 লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। সেই জানাজার রেকর্ডও এই জানাজা ছাপিয়ে গেছে। এবং আমি যে কি অন্তহীন মানুষের অন্তহীন যে শোকযাত্রা এবং শোকের যে সমুদ্র আমি দেখেছি, আমাকে খুবই আপ্লুত করেছে এবং আমি খুবই আবেগপ্রবণ ছিলাম এবং খুবই ভারাক্রান্ত এবং শোকাগ্রস্ত ছিলাম। এবং আমি দেখেছি যে এই দক্ষিণ প্লাজা ছাপিয়ে মাইলের পর মাইল মানুষের এই বিস্তৃতি এবং যেন ঢাকা শহরে যেন মানুষের ঢল নেমেছে, এমন একটা পরিস্থিতি আমি দেখেছি। এবং শেষ পর্যন্ত যে রাষ্ট্রীয় মর্যাদায় আপনি যেটা বললেন যে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়ার কবরের পাশে দাফন করা হলো, সেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কবরে নেমে উনি লাশ সমাহিত করেছেন এবং সেই যে এক হৃদয় বিদারক দৃশ্য, সেটাও মানুষকে খুবই আবেগ প্রবণ করেছে এবং খুব এক শোক বিদুর পরিবেশ ছিল। জি,
আপনার কাছে আবার আসবো। খায়রুল আনোয়ার, আপনি নিজেও জানাজায় গিয়েছেন এবং একাধিকবার তার বেগম খালেদা জিয়া সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য আপনার হয়েছিল। আপনি তার স্মৃতি এমন কোনো কিছু মনে পড়ে কিনা যেটা আমাদের সাথে শেয়ার করতে চান? ধন্যবাদ। আমি এবং আব্দুল আহমেদ আমরা দুজন দৈনিক বাংলার দীর্ঘদিনের সহকর্মী ছিলাম। খালেদা জিয়া রাজনীতিতে আসেন জিয়াউর রহমানের মৃত্যুর 7 মাস পরে, তো 81 সালের দিকে। আমি দৈনিক বাংলায় বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে 81 সালে জয়েন করি। তো উনি রাজনীতিতে আসার পরে যে উনি ছোটোখাটো সমাবেশে প্রথম দিকে বক্তৃতা করতেন আর কি। তো দৈনিক বাংলা থেকে আমি আব্দাল আমরা পর্যায়ক্রমে সেই সমস্ত সভা সমাবেশ কভার করেছি। আর বড় বড় ইভেন্ট হলে তখন সিনিয়ররা যেতেন আর কি। তো এইভাবে বলতে গেলে তো অসংখ্য ইভেন্ট আমরা কভার করেছি। সে নবাব ইউসুফ মার্কেট, দৈনিক বাংলা মোড়, গুলিস্তান চত্বর, পল্টন ময়দান, মানে এটার মানিক মে এভিনিউ, এবং ঢাকার বাইরে তার সাথে আমি 2টা নির্বাচনে ট্যুরে যাওয়ার আমার সুযোগ হয়েছে। একটি দৈনিক বাংলা থেকে, 2টি জনকণ্ঠ থেকে 1996 সালে নির্বাচনে, আর হচ্ছে 2001 সালে নির্বাচনে। আমি 96 সালে বলতে গেলে তার ট্যুরের 1-2টা বাদ দিলে সবগুলোতে আমি গিয়েছি এককভাবে জনকণ্ঠ থেকে। আর 2001 সালের নির্বাচনে আমার আরেকজন সহকর্মী পর্যায় পালাক্রমে আমরা গিয়েছি। তো খুব কাছে থেকে তাকে দেখেছি। 2-একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই। যেমন আপনার 1987 সালের নভেম্বর মাসে তখন 2টে দল, খালেদা জিয়া একটি 7 দলীয় জোটের নেত্রী ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন 15 দলীয় জোটের নেত্রী। তো আন্দোলন আস্তে আস্তে এরশাদের বিরুদ্ধে আন্দোলন বেগবান হচ্ছে। 1986 সালে যখন খালেদা জিয়া নির্বাচনে গেলেন না, কিন্তু শেখ হাসিনা গেলেন, তারপর সেই সংসদ আপনার 88 সালে ভেঙে দেওয়া হয়। তার আগে 27 সালে আন্দোলন বেগবান হয়ে ওঠে। যাই হোক, আপনার ওই সময় আপনার প্রথমে হরতাল অবরোধ ঘোষণা করা হয়, ঢাকা অবরোধ। সেখানে নূর হোসেন এবং আর 4 জন ঢাকায় নিহত হন। পরের দিন ঘোষণা করা হলো মানে 48 ঘন্টার হরতাল। তো বেগম জিয়া সেনানিবাসে বাসায় থাকেন। উনি সেখানে কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য উনি হোটেল পূর্বাণীতে এসে উনি আগের দিন রাতে ওঠেন ওখানে। ওনার সাথে দলের আরেকজন নেত্রী অধ্যাপিকা জাহানারা বেগম অনেকে ছিলেন। তো পরদিন সকালবেলায় আমরা খবর পেলাম, অনেকে ছিল, আমি এবং খালেক ভাই, আব্দুল খালেক সিনিয়র রিপোর্টার, আমাদের এই সাইডে মানে অ্যাসাইনমেন্ট পড়েছিল। তা আমরা যে শুনলাম ওনার পূর্ব হোটেল থেকে ওনাকে নিয়ে যাওয়া হবে আর কি। তা আমরা যে অপেক্ষা করেছি, তো উনি যেতে অস্বীকার করেন যে ওয়ারেন্ট কোথায়। তখন ডিসি ছিলেন এখানে, কমিশনার, পুলিশ কমিশনার নসরুল্লাহ। তো যাই হোক, ওনার পুরো হোটেলটা কর্ডন করে ফেলা হয়েছে। আমরা অপেক্ষা করছি। পরে ওনাকে যে বলা হলো যে, উনি বললেন যে আমাকে ওয়ারেন্ট দেখান। তো এটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে উনি বললেন যে ওনাকে রুম ভেঙে নিয়ে আসো। তো নিয়ে ওই লিফটে করে ওনাকে নিয়ে যাওয়া হয়। তো আমরা অনুসরণ করি। প্রথমে উনি যাওয়ার আগে কিন্তু বলে গেছে যে আন্দোলন অব্যাহত থাকবে, এই সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। খুব দৃঢ়কণ্ঠে বললেন, বজ্রকণ্ঠে বললেন। তো ওনাকে নিয়ে যাওয়া হলো গুলশান থানায়। তো গুলশান থানা নিয়ে যাওয়ার পর ওনাকে পরে এক পর্যায়ে ওনাকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। তখন উনি প্রতিবাদ করেছিলেন যে আমাকে তাহলে কারাগারে পাঠিয়ে দেওয়া হোক। পরে যাই হোক, পুলিশ এক ধরনের জোর জবরদস্তি করে তাকে বাসায় অন্তরীণ করে রাখে। এইসব কভার করেছি। এই বিষয়ে আব্দালের বই নন্দিত নেতৃত্বে বিস্তারিত বিবরণ আছে আপনার বই। আর নির্বাচনী যে প্রচারে আমি দেখেছি, ওনার নির্বাচনের প্রচারে এটা শুরু হতো দুপুর 11টা-12টার দিকে, এবং সারা রাত করে উনি পরের দিন মানে ফজরের নামাজের পরে যে উনি থামতেন। এর আগে উনি লাগাতারভাবে জনসভা, পথসভা, বিভিন্ন জায়গায় বক্তৃতা, অনির্ধারিত পথসভায় বক্তৃতা করতেন অনেক জায়গায়। আপনাকে একটা ঘটনা বলি। একবার উনি দিনাজপুর থেকে শুরু করেছেন জনসভা, 11টা-12টার দিকে হবে। তো উনি সেখান থেকে বগুড়া হয়ে সিরাজগঞ্জে এসে উনি যখন বক্তৃতা করেন, শুরু করেছেন 11টা-12টায়, তখন ফজরের আজান হচ্ছে। তারপরে উনি শেষ করে তারপর উনি বিশ্রাম নিতে গেছেন। তো এই যে তার, আর সবচেয়ে বড় যে বিষয়টা আমি দেখেছি, তার জনসভায় যে পরিমাণ লোকারণ্য হতো, বিশেষ করে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। গভীর রাত 12টা, 1টা, 2টা গ্রামের অজপাড়াগা, সেখানে লোকজন অপেক্ষা করতেছে, মহিলারা অপেক্ষা করতেছে, শিশু, নারী, পুরুষ নির্বিশেষে। তার আলাদা একটা সম্মোহনী শক্তি ছিল। উনি তো বেসিক্যালি বাংলাদেশের রাজনীতিতে একটা আইকনিক ক্যারেক্টার এবং ক্যারিসমেটিক ক্যারেক্টার। তো এইভাবে আমি বিভিন্ন সময় ওনার এই যে নির্বাচন বলেন, এই জনসভা বলেন, কভার করেছি। তো উনি এমনি তো খুব স্বল্পভাষী ছিলেন, কিন্তু জনসভায় ছিলেন খুব অনলবর্ষী বক্তা ছিলেন। উনি 2001 সালের নির্বাচনী একটা বক্তব্য উপর খুব জোর দিয়েছিলেন যে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামির জিঞ্জির। আর একটা বলেছিলেন, যেটা পরে আর বিভিন্ন সময় বলেছেন, যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রফিউ নেই।
তো এইভাবে খালেদা জিয়াকে আমি বিভিন্নভাবে তার অ্যাসাইনমেন্ট এবং পরে একটা সাক্ষাৎকারও দীর্ঘদিন আমরা জনগণ থেকে নিয়েছিলাম, আমরা 4 জন সহকর্মী মিলে 1.5 ঘন্টা উনি আমাদের সময় দিয়েছিলেন এবং অনেক বিষয় সেখানে খোলামেলা উনি কথা বলেছেন। খোলামেলা বলেছিল যে আপনার কাছে আবার আসবে। আমি আজিজ, আপনি খুবই যেটা বলছিলাম যে একই মঞ্চে উঠে বক্তব্য করেছেন, কাছ থেকে দেখেছেন, তা আপনি বেগম খালেদা জিয়ার কোন দিকটি তুলে ধরতে চান? ধন্যবাদ আপনাকে। আমার 2 কলিগ, আমরা 3 জনই সাংবাদিক। দেখেন, আমি আমাদের সাংবাদিক ফেডারেশনের মহাসচিব ছিলাম এবং 2 টার্ম ছিলাম, অর্থাৎ 4 বছর। 4 বছর থাকাতে আমাদের সম্মেলনে রোজার ভিতরে এরকম সব অকেশনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি আসতেন। বাধ্য হয়ে আমি হয়তো তার মঞ্চে থাকতাম। আমি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনার আগে হরতাল কারচাল ছিল। হরতাল হলেই তিনি কিন্তু আমাদের খবর দিতেন, সাংবাদিক টিম যাইতো এবং তিনি অনেক কিছু আলোচনাও করতেন, তিনি আবার আড্ডাও মারতেন, এরকমও হতো। এবং সিরিয়াস, তাকে তিনি সাংঘাতিক শ্রোতা ছিলেন, সবার কথা শুনতেন, কিন্তু তার ঐশ্বরিক ক্ষমতা ছিল। তিনি যে জিনিসটা দেশ এবং জনগণের জন্য উপকারী অর্থাৎ প্রয়োজন, সেটা তিনি পিক আপ করতেন। তিনি সবসময় শুনতেন, কথা বলতেন কম, শুনতেন বেশি। এবং তিনি ঠিক আলোচনা, যারা সবার আলোচনার পরে তিনি যেটা পিক আপ করতেন সেটাই উপযুক্ত ভাষা। এই জন্য আমি বলি তার ঐশ্বরিক ক্ষমতা ছিল। কারণ আমার সাথে তো বহুবার এরকমভাবে দেখা হয়েছে, কেজুয়ালেও দেখা হয়েছে, এমনও দেখা হয়েছে, প্রায় 30-40 বার তো হবেই ওনার সামনাসামনি গেছি। কিন্তু আমি দেখছি যে তার ভিতরে যে মমত্ববোধ এবং দৃঢ়তা, যে সিদ্ধান্ত নিত সেটাতে দৃঢ় থাকতো। যেমন মুকুল ভাই বললেন না, 96 সালের নির্বাচনে গেলেন না বেগম জিয়া, তখন কিন্তু ওই শেখ হাসিনার নেতৃত্বে ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যজোট ছিল। 86 সাল চিটাগাঙে গিয়ে বলছিল, শেখ হাসিনা বলছিল যে যারা এই নির্বাচনে, এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। কিন্তু ঠিকই বেগম খালেদা জিয়া অনড়, তিনি সব পার্টি ডিসিশন নিয়েছিল যে এরশাদ স্বৈরাচার, তাকে না হটানো পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাব না, এবং যায় নাই বেগম জিয়া। দেখেন, জনগণ কিন্তু বোঝে, আমরা অনেকেই ভাবি বোঝে না। তো 90 সালে, আপনার 91 সালের নির্বাচনে একটা জরিপ, কোনো একটা ব্যক্তি বলতে পারে নাই বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু ঠিক জনগণ নীরবে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে। এটা বিকজ একমাত্র কারণ বেগম জিয়ার আপোষহীন মনোভাব। দেখেন, সারা 1/11-এর সময় তার কাছে তো অফার গেছে, প্রথম বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেছে ওই 1/11 পক্ষ থেকে। সে যদি একটু আপোষ করতো তাহলে সেই ক্ষমতায় থাকতো, কিন্তু শেখ হাসিনা আপোষ করেছে, সে ক্ষমতায় গেছে। তারপরে দেখেন, তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে, আপনি দেখেন মিথ্যা মামলা সম্পূর্ণ, ওই যে এতিমের টাকা মেরে খাওয়া, এটা তো বিদেশে অনুদান আসছিল, সেই টাকা তিনি ধরে নাই, ছয় নাই, কিচ্ছু না। এখনো অ্যাকাউন্টে বোধহয় 8 কোটি টাকা হয়ে গেছে, অথচ এটা পাবলিক, কোনো পাবলিক এটা বিশ্বাস করে নাই। ঠিক সেই মামলাতে আপনি দেখেন তাকে কারাগারে অন্তরীণ করা হলো। আমি লম্বা আলোচনায় যাচ্ছি না, নির্জন কারাগারে ওটা। সেখানে বলা হলো, ওখানেই বলা হচ্ছে যে তাকে হয়তো স্লো পয়জন করা হয়েছে, সেটা রিয়াকশানে এখন লিভার সিরোসিস হয়ে সে মারা গেছে, এটাও ঠিক। এরপরে দেখেন কতভাবে তিনি চিকিৎসা, অসুস্থ, এই অসুস্থতার কারণে বহুভাবে বলা হয়েছে প্রেসিডেন্টের কাছে মার্সি করুক বা তিনি আন্ডারটেকিং দিক, তাহলে বিদেশে চিকিৎসা দিতে পারবে। কিন্তু তিনি জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু বিদেশে যান নাই। তিনি শেষ পর্যন্ত আপনি দেখেন, খেয়াল করে, যে তিনি জীবন দিলেন কিন্তু তিনি আত্মসমর্পণ করেন নাই। ওই এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন করছে, ওই সময় তিনি আপোষহীন নেত্রী হয়েছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপোষহীন থেকে চলেছেন। এখন যেটা হলো যে ধরেন, জাতি কিন্তু যতই বলেন, রাজনীতিতে তিনি বাংলাদেশের অভিভাবক হয়ে উঠছিলেন এবং বিশ্ব নন্দিত নেতা। আপনি বলেন তো দেখি, এই বেগম খালেদা জিয়ার সময়ে সারা বিশ্বের যুক্তরাজ্য ইউ থেকে শুরু করে সব দেশের লোক শোকবার্তা দিয়েছে। এমনটি কোনো ব্যক্তির জন্য হয়েছে বলে আমার কাছে মনে হয় না। এই জানাজাতে
8টা দেশের প্রতিনিধি আসছে, আপনার 6টা দেশের ফরেন মিনিস্টার আসছে, আমাদের পাকিস্তানে আসছে, ভারতের সহ অনেকেই আসছে। সৈয়দ আব্দুল আহমদ, আপনি ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন, তার মানে খুব কাছ থেকে দেখেছেন বেগম খালেদা জিয়াকে। দুই একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান কিনা? তিনি যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতেন, সরকার পরিচালনা করেছেন, তা সেইগুলোই তো আপনার গণমাধ্যমকে আপনি জানাতেন। তো দু একটা আপনার স্মৃতি থেকে যদি কিছু জনগণের সাথে শেয়ার করেন। মুকুল ভাই এখানে নসরুল্লাহ খানের কথা বললেন, এই যে 87 পূর্বানী হোটেল থেকে যে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়, পুলিশ কমিশনার ছিলেন তিনি। তো উনি প্রাইম মিনিস্টার হওয়ার পর নসরুল্লাহ খান ওনার সঙ্গে দেখা করতে গেলেন যে ম্যাডাম, আমি তো আপনার সঙ্গে খুব অসৌজন্যমূলক আচরণ করেছিলাম সেদিন, তো আমি পদত্যাগ করতে চাই। তো তিনি তাকে বললেন, কেন আপনি পদত্যাগ করবেন? আপনি তো নিজের কাজ করতে যাননি, সরকারি নির্দেশে আপনি সেখানে গিয়েছিলেন। তো আপনার কি দেশের প্রতি আপনার কি আছে, কমিটমেন্ট আছে? যদি দেশের প্রতি আপনার কমিটমেন্ট থাকে তাহলে আপনার কাজ চালিয়ে যান। এবং উনি অত্যন্ত খুশি হয়ে সেদিন প্রধানমন্ত্রীর অফিস থেকে বের হয়ে এসেছিলেন। একই ঘটনা আমি লক্ষ্য করেছি যে অ্যাটর্নি জেনারেল ছিলেন আমিনুল হক সাহেব। উনি শাহাবুদ্দিন সাহেব আমিনুল হক সাহেবকে অ্যাটর্নি জেনারেল করেছিলেন। তো উনি বেসিক্যালি আওয়ামী লীগের লোক ছিলেন, আওয়ামী লীগের একজন খুব মানে বুদ্ধিজীবী ছিলেন। তো উনিও পদত্যাগ করতে গিয়েছিলেন। উনি বললেন যে ভাই, আপনার রাষ্ট্রের প্রতি তো আপনার কমিটমেন্ট আছে, তাহলে আপনি আপনার কাজ চালিয়ে যান। তো এই ধরনের ঘটনাগুলো, এই যে আজকে যে এত বড় জানাজা উনি পেলেন, আমি মনে করি যে খালেদা জিয়া এটা অর্জন করেছেন। এই যে আজিজ ভাই যে কথাগুলো বললেন, যে তার পুরো জিনিসগুলো, এটাই তার অর্জন। আমি তাকে বলি যে উনি ত্যাগের এক মহাকাব্য। তার জীবনে যে ত্যাগ অপরিসীম। সেই স্বাধীনতা আন্দোলনের সময়, মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রামে ছিলেন। তার স্বামী মেজর জিয়া উই রিভল বলে যে আপনার মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, রিভল করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি মুক্তিযুদ্ধে চলে গেলেন, বাসায়ও গেলেন না। উনি সেই বাসায় ছিলেন কিছুদিন, এরপরে সেখান থেকে নারায়ণগঞ্জে চলে আসেন। নারায়ণগঞ্জ থেকে তার বড় বোন তাকে, খুরশিদ জাহান হক, তাকে নিয়ে আসে তার বাসায়। পরবর্তীতে তাকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করে এবং ক্যান্টনমেন্টে নিয়ে যায়। 71-এর বন্দি শিবিরে ছিলেন এই দুই শিশুপুত্রকে নিয়ে, তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুরকে নিয়ে। 4 মাসেরও বেশি সময় তিনি 71-এর বন্দি শিবিরে ছিলেন, এবং তারপর 16ই ডিসেম্বর বিজয় দিবসে তিনি মুক্তি লাভ করেন। সেই সময় তিনি এই অত্যাচার তিনি সহ্য করেছেন সেই 71-এর কারাগারের। পরবর্তীতে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখলাম যে তাকে 7 বার গৃহবন্দী করে রাখা হয়। এরপর তো 111-এর সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং বন্দী করে রাখা হয়। আজিজ ভাই এই ঘটনাটিও বললেন যে তাকে কিন্তু অফার দেওয়া হয়েছিল, এবং তৎকালীন যে ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার আমিন সেই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন প্রথম তার, এবং উনি আমাদেরকে উনি যখন মুক্তি পেলেন, মুক্তির পর উনি শফিক রহমানের বাসায় বসে, তখন শফিক রহমানের বাসায় উনি কিছুদিন অফিস করেছেন। সেখানে তিনি সেই ঘটনাগুলো বলেছেন যে তাকে অফার দেওয়া হয়েছিল, এবং তিনি বলছেন আগে সামরিক জরুরি অবস্থা ওঠানো হোক, রাজনীতির পরিবেশ আসুক, তারপর আমি কিভাবে গণতন্ত্র আসুক আগে। তো তিনি সেই অফার গ্রহণ করেন নাই। তো এই ধরনের আপোষহীন ছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, এবং 2014 সালের নির্বাচনে তিনি মুভমেন্টে গেছেন। তারপর শেখ হাসিনা দেখলেন যে তাকে এই নির্বাচনটা, বিনা ভোটের নির্বাচনটা করতে পারলেও পরবর্তী নির্বাচন যে তাকে রেখে করা যাবে না। তারপর 2018 সালে তাকে গ্রেপ্তার করা হলো এবং আপনার জেলে নেওয়া হলো। এবং সেই জেল কীরকম ছিল, নাজিমুদ্দিন রোডের যে পরিত্যক্ত জেল, স্যাঁতস্যাঁতে অবস্থা, সেখানে তেলাপোকা, ইঁদুর তার রুমে আপনার বিচরণ করেছে, এমন একটা পরিবেশে তাকে রাখা হয়েছে। তারপর আমরা দেখেছি যে তাকে 38 বছরের তার যে স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। তার ছেলে
আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মারা গেছে, এবং তার যে বড় ছেলে তারেক রহমানকে সেই 111-এর সময় কী নির্যাতন করা হয়েছে, ভয়াবহ নির্যাতন করা হয়েছে, এবং তার কোমরের 2টি হাড় ভেঙে দেওয়া হয়েছে, এবং তার যে 33টি মেরুদণ্ডের 33টি হাড়ের গ্যাপগুলো স্থূল হয়ে যায় এই হাড় ভাঙার কারণে, এবং উনি তখন স্ট্রেচার বা ওই হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না। তারপর তাকে নির্বাসনে পাঠানো হলো, এবং 17 বছর নির্বাসনে ছিল, মা ছেলের দেখা নাই। তো এই ধরনের ত্যাগ ছিল তার মধ্যে, এবং সংগ্রামের ব্যাপারে তো সবার জানা যে কী পরিমাণ সংগ্রাম তিনি করেছেন সেই এরশাদ বিরোধী আন্দোলনে এবং প্রতিটা আন্দোলনে। তো তিনি একজন ত্যাগী এবং সব কিছু সহ্য করেছেন, কিন্তু মুখ ফুটে তিনি কিছুই বলেন নাই। এই যে শেখ হাসিনার কারাগারে এত নির্যাতিত হলেন, কিন্তু উনি আমরা দেখলাম কি যে উনি যখন বেরিয়ে এলেন তিনি কিন্তু একটি টু শব্দও করেন নাই, শেখ হাসিনার নাম উচ্চারণ করেন নাই, আওয়ামী লীগের সম্পর্কেও তিনি কি বলেন নাই। তিনি শুধু দেশ দেশ দেশ। আমার মনে আছে যে ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক এস.এম. আলী সাহেব ছিলেন। উনি খালেদা জিয়ার যখন প্রাইম মিনিস্টার তখন উনি 2টা সাক্ষাৎকার নিয়েছিলেন। তো 2টি সাক্ষাৎকার, উনি একজন অনেক বড় মাপের সম্পাদক। তা আমার খুব কৌতূহল হলো, যেহেতু খালেদা জিয়ার জীবনী গ্রন্থটা আমার লেখা সেই 1991 সালে, আমার কৌতূহল হলো যে এত বড় একজন সাংবাদিক খালেদা জিয়াকে উনি ইন্টারভিউ করেছেন। আমি ওনাকে ইন্টারভিউ করি যে খালেদা জিয়া সম্পর্কে তার মূল্যায়নটা কী। তো উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। তখন তৌফিক আজিজ খান ছিলেন ডেইলি স্টারের ম্যানেজিং এডিটর। উনি আমাকে নিয়ে গেলেন এবং উনি খুব খুশি হলেন আমার সঙ্গে কথা বলে, এবং উনি বললেন যে না, আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাকে। কারণ প্রথম ইন্টারভিউ থেকে দ্বিতীয় ইন্টারভিউটা আরও সাবলীল ছিল। প্রথমবার যে ধরনের প্রশ্ন উত্তর দিতে উনি একটু দ্বিধা করেছেন, দ্বিতীয়বার সাবলীলভাবে উত্তর দিয়েছেন, এবং তার মধ্যে আমি দেখেছি যে খুবই স্ট্রং কমিটমেন্ট, দেশের প্রতি খুব স্ট্রং কমিটমেন্ট ছিলেন, এবং উনি একজন বিনয়ী এবং খুবই কি বলে যে খুবই একজন মানে বিনয়ী মানুষ এবং দেশপ্রেমের ব্যাপারে তার ছিল অতুলনীয় দেশপ্রেম। তো আমি তার এই মূল্যায়ন আমি আমার বইতে উল্লেখ করেছেন। জি, আপনার কাছে আবার আসবো। কারুল আনোয়ার, যেটা সৈয়দ আব্দুল আহমদ বলছিলেন যে আসলে সে বেগম খালেদা জিয়া ত্যাগের মহাকাব্য, সেটাই আসলে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং জেল, জুলুম, অন্যায়, অত্যাচার যেভাবে সহ্য করেছেন, তারপরও প্রতিপক্ষকে কখনো কটূক্তি করেননি, সমালোচনা করেননি, নীরবে যন্ত্রণা সহ্য করেছেন। কিন্তু দেশের কথা তিনি বারবার বলেছেন, দেশ মাতৃকার কথা বলেছেন, দেশে তার ঠিকানা আছে, দেশের বাইরে কোনো ঠিকানা নাই। তিনি কিন্তু এভাবেই হয়তো যে বিএনপি নেত্রী থেকে এখন দেশের অভিভাবক হয়ে উঠেছিলেন, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। বেগম জিয়া তার রাজনৈতিক জীবনের অভিযাত্রা হচ্ছে 40 বছরে। এর ভিতরে উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, 2বার বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এখানে একটা কথা বলতে হবে যে এই যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, প্রধানমন্ত্রী মেয়াদকাল, বিরোধী দলীয় নেত্রী, তার তো রাজনৈতিক ভুল কিছু ছিল, অবশ্যই সেটা বলতে হবে। দেশ পরিচালনায় অনেক সময় শুদ্ধতার অভাব ছিল, কিন্তু সব কিছু ছাপিয়ে বেগম জিয়ার যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমি আগেই বলেছি যে উনি জনসভায় জ্বালাময়ী বক্তৃতা করতেন, কিন্তু উনি আলাপচারিতায় বা বিভিন্ন কর্মসূচিতে কিন্তু উনি ছিলেন মানে অনেক বাক সংযমী এবং কথাবার্তার ক্ষেত্রে স্বল্পভাষী এবং অনন্য সৌজন্য বোধের অধিকারী ছিলেন। আপনি একটা জিনিস দেখেন, ওনার উপর দিয়ে যেটা হয়েছে গত এই রেজিমের সময় প্রায় 15 বছর ওনাকে কারাগারে, সে কারাগার আমরা জানি যে কারাগার নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। এখানে শুধু একটি কক্ষ ছিল স্যাঁতস্যাঁতে, সেখানে ওনার গৃহকর্মী সহ ওনাকে রাখা হয়েছে। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতনের মানসিক নির্যাতন হয়েছে। কিন্তু দেখেন, যেদিন 5ই আগস্ট গণঅভ্যুত্থানের সফল পরিণতি ঘটল, নয়াপল্টনে 7 তারিখে সমাবেশ হলো, সেই সমাবেশে ওনার একটা ভিডিও বার্তা প্রচার করা হলো। উনি কিন্তু সেখানে একবারের জন্য কিন্তু কোনো প্রতিশোধের কথা বলেননি, প্রতিহিংসার কথা বলেননি। উনি বরং বলেছেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা শান্তির পথে যাই, আমরা সবাই যেন ধৈর্য ধরি, আমরা যেন দেশের কোনো বিশৃঙ্খলা তৈরি না করি। তো এই বিষয়টা, এটা ছাড়াও আছে। আমি বিভিন্ন সময় দেখেছি উনি রাজনৈতিক বক্তব্য যখন দিতেন, উনি প্রতিপক্ষ রাজনৈতিক বক্তব্য তীব্র ভাষায়, তির্যক ভাষায় সমালোচনা করতেন, কিন্তু আমি কখনো
দেখি নাই যে উনি ব্যক্তিগত কখনো আক্রমণ করেছেন। শেখ মুজিবের সম্পর্কে উনি কখনোই কেউ বলতে পারবেন না কোনো তির্যক মন্তব্য করেছেন। সাবেক যিনি স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা, তার ব্যাপারে কিন্তু ব্যক্তিগত কখনো আক্রমণ করেনি। এটা একটা বড় বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, এটা আপনি খুব কম দেখবেন, কারণ এখানে সাংঘাতিকভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, কিন্তু এটার উনি ঊর্ধ্বে ছিলেন। উনি এখন কখনো এখানে যান না, সমালোচনা করতেন কিন্তু কখনো ব্যক্তিগত আক্রমণ করতেন না। আর এই যে বললাম ওনার সৌজন্যতাবোধ, স্বল্পভাষী, মিতভাষী এবং কম কথা বলা, উনি কিন্তু যে কোনো সাংবাদিকদের সাথে আলাপ হয় যে কিছুতে উনি কিন্তু শুনতেন অনেক। যে আজমেরে বিভিন্ন সময় মিটিং করতেন, শুনতেন, কিন্তু উনি বলতেন কম, কিন্তু আর যেটা বলতেন সেটা সঠিকভাবে উনি অনুধাবন করতেন, কিন্তু সেইভাবে উনি কথা বলতেন এবং সিদ্ধান্ত দিতেন। এটা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। জি, আমি আজিজ যেটা বলতে চাই, আমরা যদি বেগম খালেদা জিয়া যখন বলি বেগম খালেদা জিয়া, মানে সঙ্গে সঙ্গে আপোষহীন কথাটা চলে আসে, তার সাথে জন্য এটা সমার্থক হয়ে গিয়েছে। এরপরে ধর রাজনীতির অভিভাবক 5ই আগস্টের পরে তার যে আবির্ভাব বা তার যে বিএনপি নেতৃত্ব থেকেও তিনি মানে রাজনীতির অভিভাবক হয়ে ওঠা, এবং আরও অনেক বলা হচ্ছে যে তিনি জাতীয় ঐক্যের প্রতীক ছিল। মানে যদি ন্যাশনাল কোনো ক্রাইসিস হয় বা সংকট হয়, তিনি একমাত্র যাকে সবাই গ্রহণ করত। সেই যে ঐক্যের, জাতীয় ঐক্যের প্রতীক, অভিভাবক চলে যাওয়া, তাহলে এই রাজনীতিতে যে শূন্যতা, সেই শূন্যতা কিভাবে পূরণ হতে পারে বা কি চ্যালেঞ্জ সামনে হতে পারে, কি দেখছেন? দেখেন, আপনি যত কথাগুলি বলেছেন সবটা ঠিক। তিনি একটা শূন্যতা তো হবে, কারণ মানুষ, ধরেন ব্যক্তিগতভাবেও যদি আমি বলি, তিনি আমি গেলে হয়তো চিনত, দীর্ঘদিন পরে হলেও চিনত। আমি নিজেও তো অভিভাবকহীন মনে করি, জাতি মনে করে। আমি একটা উদাহরণ দিই, দেখেন এই সরকারের সাথে বিএনপির বেশ টানাপোড়েন শুরু হয়েছিল, তখন কিন্তু এই ম্যাডাম খালেদা জিয়া মধ্যস্থতা করে ইউনূস সাহেব কিন্তু লন্ডনে গেছে, তারেক রহমানের সাথে বৈঠক করেছে, সেখানেই সমাধান শেষ হতে পারত। কিন্তু দেখা গেল ডক্টর ইউনূস সাহেব যদি কিন্তু তবে দিয়ে একটা নির্বাচনের আশ্বাস দিল, সেটা আস্তে আস্তে এখনও আসতেছে, এখনও সামনে ডেট নির্বাচন, এটা তো দেরি নাও হতে পারতো। তাহলে তো দেশটা এইভাবে, ধরেন এখন তো সব দেশের সব অর্গান কিন্তু নড়বড়ে, কোনোটা ঠিক নাই। একমাত্র প্রবাসী আয় বেশি আছে, সেটা বিনিয়োগ নাই বলে। তাছাড়া দেখেন বিশ্বব্যাংক তার রিপোর্ট দিয়েছে জরিপে যে বাংলাদেশের জিডিপি গ্রোথ হবে 3.5% আগামী বছর। তার মানে কি দেশে দুর্ভিক্ষ হবে, 3.3%। বাংলাদেশের সবচাইতে কম জিডিপি, দুর্ভিক্ষ হবে। এই জায়গায় দেশটাকে নিয়ে গেছে। এই সময় আপনি যেটা বলছেন যে হ্যাঁ, তিনি যদি জীবিতও থাকতেন, তিনি যদি অল্প ইশারায়ও কথা বলতে পারতেন, তবু কিন্তু মানুষ, অর্থাৎ সবগুলো দলের কাছে তিনি যেমন গ্রহণযোগ্য ছিলেন, তেমনি কিন্তু তিনি আশ্রয়স্থল হিসেবে থাকতেন। এবং তিনি কিন্তু শুধু, আমি আগেই বলেছি, তিনি কিন্তু এই সাবকন্টিনেন্টের লিডার হয়ে গেছিলেন। আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যে তিনি হয়তো তার মারা গেছেন, ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমার মনে হয় রাজনৈতিক শূন্যতাটা তেমন তৈরি হবে না, একটু সময় নেবে, একটু সময় নেবে। ধরেন তারেক রহমান তারই ছেলে, শহীদ প্রেসিডেন্টের ছেলে তারেক রহমান, দুইজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ছেলে। তিনি দেখেন কত নির্যাতন তাকে করা হয়েছে, মাজা ভেঙ্গে তাকে লন্ডনে পাঠানো হয়েছে। 5 বছর চিকিৎসা নিয়েছে, এরপরে 12 বছর লন্ডনে থেকেছে। আমি পরিবার নিয়ে 10 দিন একবার লন্ডনে ছিলাম, আমার ছেলেই নিয়ে গেছে। তো সেখানে আমি দেখছি 10 দিনে আমার মনোজগতে অনেক পরিবর্তন হয়েছে। আর আমরা সেই লন্ডনকে, অর্থাৎ ব্রিটেনের পদ্ধতি আমরা বাংলাদেশে স্মরণ, ওয়েস্টমিনস্টার সিস্টেমে নির্বাচন করি তো সেখানে হয়তো উত্থান পতন আছে, ব্রিক্স আছে, রাজার ক্ষমতা অপরিসীম, সরকার ভেঙে দিতে পারে, রিটেন কনস্টিটিউশন নাই, কিন্তু কোনো সমস্যা নাই। তো সেই দেশে তিনি 12টি বছর কাটিয়েছেন। আমি তার নাম দিয়েছি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ বিলেতের কালচারে তিনি বড় হয়েছেন। সেখানে তিনি মানবিক বাংলাদেশ দেখেছেন, তিনি অটোমেশন যাকে বলা হয় শীর্ষর দেশে। আমি দেখলাম যে লন্ডন শহরে তো কোনো নাই, কোনো পুলিশ নাই, কিছু নাই, কিন্তু সব অটোমেটিক চলছে। তো
এই জন্য আমি বলছি সেখানে মানবিক একটা বাংলাদেশ গড়ে উঠেছে, আইনের শাসন আছে, সুশাসন আছে। এইটা তো তিনি নিজে দেখেছেন। আপনি তার প্রমাণ দেখেন, তিনিও কিন্তু একটা বাড়তি কথা বলেন না। এই যে জানাজায় বক্তৃতা দিয়েছে না, দুটো কথা বলছে, দুটো লাইন, যে আমার মা যদি কারোর সাথে দেনা থাকে আমার কাছে বলবেন, আমি শোধ করব। আমার মা যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। এই তো দুটো কথা বলছে, কোনো বাড়তি কথা বলে নাই। এই জায়গাটা, এই কথাটাই কিন্তু গ্রাম গঞ্জে সব জায়গায় বলে, অর্থাৎ বাংলাদেশে এইটাই করে। এবং তিনি ওইটুকুই করছে, অনেক একটা বিরাট বক্তৃতা দিয়ে ফেলতে পারতো। মানে যে পরিমিত বোধ এবং যে তার মায়ের, যে আমি দেখার- এটাই বলছি জি। যে মায়ের মতো। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও চিনতাম, তিনি যেটা করতেন পার্টির ভাইবে, দলের বাইরে প্রত্যেকটা সেক্টরের যে এক্সপার্ট তাদের কিন্তু আলাদা ওপিনিয়ন দিতেন, আলাদা ওপিনিয়ন। কারণ পার্টির লোক কিন্তু অনেক সময় ফ্ল্যাটারিং করে, নেতাকে সবসময় কিসে খুশি হবে, খুশি করার জন্য কথা হয়, কিন্তু বাইরের একটা লোক যখন পরামর্শ করে কিন্তু তিনি ভুল করেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনদিন আপনি খেয়াল করে দেখেন কোনদিন ভুল করে নাই। এই জন্য আমি ওনাকে বলেছি, 2 বার কথা হয়েছে, আমি বলছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। বলছি তো আমি যে ম্যাডাম তো ফিজিক্যালি এত বড় সংগঠন চালাতে পারবে না, আপনি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গুণাবলী আদর্শ সেটা সে ধারণ করবে। এবং যে লন্ডনের কথা বলছেন যে সেখানে সে উন্নত বিশ্ব দেখে এসেছেন, সেই চিন্তা চেতনা এখানে হয়তো তিনি এই জন্য আমি বলছি implement যে ওই করবেন। ভ্যাকুয়ামটা হবে জি, না। অনেক ধন্যবাদ। আমি সৈয়দ আব্দুল আহমেদ, একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আজকে জানা যায় যে নজরুল ইসলাম খান যে একটা বক্তব্য দিয়েছেন বেগম জিয়ার যে জীবনী তিনি পাঠ করেছেন, যে তার যে সংগ্রামের জীবন, কষ্ট, জেল খাটা, তার প্রতি যে অন্যায় জুলুম হয়েছে সেগুলো তিনি বলেছেন, তার অবদানের কথা বলেছেন। কিন্তু এই জায়গাতে এটা বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না। এই যে বিষয়টা, তার মানে এই জায়গাটা তো সবসময় বিএনপি কর্মী বা বাংলাদেশের মানুষের মনের মধ্যে থাকবেই যে তিনি ট্রিটমেন্ট পান নাই। এই বিষয়ে যদি একটু বলেন। না, আমি শুরুতেই বলেছি যে এই যে 2014 সালের নির্বাচনের পর শেখ হাসিনা দেখলেন যে আসলে বেগম জিয়ারে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে পরবর্তী নির্বাচনটা উনি করতে পারবেন না। যার ফলে একটা মিথ্যা মামলায়, আজিজ ভাই বিস্তারিতভাবে বলেছেন যে একটা মিথ্যা মামলায় তাকে জেলদণ্ড দিয়ে তাকে জেলে নেওয়া হয় এবং জেলে অকথ্যভাবে তাকে নির্যাতন করা হয়। এবং আমরা বিভিন্নভাবে আমরা জেনেছি যে বা অভিযোগ উঠেছে যে তাকে স্লো পয়জনিং করা হয়েছে। আমি আমার 2জন ডাক্তার বন্ধু, আমি তাদের কাছেও খোঁজ দিয়েছি এবং তারাও আমাকে বলেছেন যে আসলে এই অভিযোগটা অনেকটা সত্য। কারণ খাবার পরিবেশনের ক্ষেত্রে একটা লুকোচুরি সেই সময় তারা লক্ষ্য করেছেন। তো এটা থেকে মনে হয় যে এই ধরনের স্লো পয়জনিংটা নিশ্চয়ই হয়েছে। এবং জেল থেকে আসার পরেই আমরা যেটা দেখলাম যে আসলে তার নানান ধরনের জটিলতা, যে শারীরিক জটিলতা, যেটা আস্তে আস্তে তার ফুসফুস, তার হার্ট কে অ্যাটাক করা শুরু করে আর কি। এবং লিভার সিরোসিস, তার তো লিভার সিরোসিস এইভাবে হওয়ার কথা না। এবং উনি কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন, ওষুধের ব্যাপারে কিন্তু খুবই সচেতন। এবং এই সচেতন থাকা অবস্থা ওনার এই ধরনের হওয়ার কথা না। তবে যাক, মানে আসলে হায়াত মৌত তো আল্লাহর। তারপরও আমি মনে করি যে আসলে এই দায় থেকে শেখ হাসিনার কি হবেন না কি। আর এখানে মুকুল ভাই তো ওনার যে আপনার নির্বাচনী প্রচারের ব্যাপারে বললো, আমি সেই বিষয়ে কিছু বলতে চাই যে উনি তো আসলে হাজারে হাজারে জনসভায়, তার যে কত জনসভায় যে উনি ভাষণ দিয়েছেন এটার কোনো হিসাব নেই। এবং পরিশ্রম তো সেই সকাল বা দুপুরবেলা শুরু করে পরের দিন ফজর পর্যন্ত করা। ঘটনাটা আমি বলতেছি যে 91 সালে আমরা কিন্তু একটা হিসাব করেছিলাম। আমরা যখন এই তার নির্বাচনী অনুষ্ঠান সভাগুলো কভার করতাম, তো আমরা একটা হিসাব করেছিলাম যে 91 নির্বাচনে, পরবর্তী নির্বাচনগুলোতে আর সম্ভব হয় নাই, 91 নির্বাচনে তিনি 3800 জনসভা এবং পথসভায় বক্তৃতা করেছেন। 3800 এবং 48 ঘন্টা উনি একাধারে না ঘুমিয়ে থেকেছেন। এবং একদিনে 38টা জনসভায় বক্তৃতা তার রেকর্ড রয়েছে। তো সেই নির্বাচনে উনি নির্বাচনী প্রচার শেষ করে 91 সালে উনি এই নির্বাচনের আগের দিন প্রেস ক্লাবে এসেছিলেন।
প্রেস ক্লাবে এসেছিলেন এবং উনি আমরা আজিজ ভাই সহ সব সাংবাদিকরা ছিল এবং উপচে পড়া সাংবাদিক ছিল। তো উনি সবার কথাই শুনলেন। হ্যাঁ, তারপর তাকে প্রশ্ন করা হলো যে আপনি তো এত জনসভা করছেন, কালকে নির্বাচন, তো নির্বাচনে আপনি কি মনে করেন, কি আশা করেন? তো উনি বললেন, এটা আরেকটা কৌতূহল ছিল যে শেখ হাসিনা তখন বলছিলেন যে এক ইন্টারভিউতে আনন্দবাজার পত্রিকায় যে বিএনপি 10টার বেশি আসন পাবে না, এবং তখন সর্বত্রই ইভেন আমরাও মনে করছিলাম যে আওয়ামী লীগই পাওয়ারে আসবে। তো উনি এই কৌতূহলী প্রশ্নের জবাবে উনি বলছিলেন যে আমি তো জানি না, এটা আপনারা তো সাংবাদিক, আপনারা লক্ষ্য করেছেন, আপনারা আমার সঙ্গে ছিলেন, এই সমস্ত সভা সমাবেশ কভার করেছেন। তো তবে আমি এতটুকু বলি, কালকে আপনারা একটা সারপ্রাইজ পাবেন। আমরা কিন্তু তখনও সেই সারপ্রাইজটি কী বুঝতে পারিনি। পরে যখন ইলেকশনের ফলাফল ঘোষণা হলো তখন আমরা দেখলাম যে উনি যে সারপ্রাইজটা, ওনার দল জিতে যায় ইলেকশনে। তো এই ধরনেরই উনি মানে এই যে আজিজ ভাই বললেন যে ধীর স্থির, কম কথা বলেন, স্বল্প কথা বলেন, কিন্তু একদম আসল জিনিসটা তার মধ্যে পাওয়া যায়, সেটাই আমরা লক্ষ্য করলাম। আমি তার সঙ্গে কাজ করতে গিয়ে আসলেও একজন বিনয়ী মানুষ, তো অবশ্যই নানান ধরনের ঘটনা আমি অবজার্ভ করেছি তার। যেমন হুমায়ুন আহমেদ, একদিন ওনার সঙ্গে হুমায়ুন আহমেদ সাক্ষাৎ করতে এসেছেন, তো প্রোগ্রামে লেখা আছে। তো উনি হঠাৎ আমাকে ডাকলেন, বলে আছে হুমায়ুন আহমেদ তো আমাদের খুব বড় মাপের একজন লেখক আমাদের দেশের, তো উনি তো আমার সঙ্গে দেখা করবে একটু পরে, তো ওনার সম্পর্কে ডিটেইল আমি জানতে চাই। আমি দেখেছি ওনার ছবি, দেখেছি ওনার নাটক দেখেছি, ওনার বই, কিছু কিছু বই পড়েছি। তো আমি তখনই যোগাযোগ করলাম আমাদের সালে ভাই, দৈনিক বাংলার সালে চৌধুরী, উনি একজন, এবং উনি হুমায়ুন আহমেদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি সালে ভাইকে জিজ্ঞাসা করলাম যে সালে ভাই, হুমায়ুন আহমেদ এখন পর্যন্ত কত বই লিখেছেন, তারপর তার সব কিছু তার কাছ থেকে জেনে আমি একটা 1 পৃষ্ঠার একটা ব্রিফ তৈরি করে ওনাকে দিলাম, এবং উনি ওনার সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলল। তো আমার একটা কৌতূহল ছিল যে হুমায়ুন আহমেদ বের হয়ে কি বলেন। তো হুমায়ুন আহমেদ বের হয়ে, সাবি ভাই তখন ছিলেন একান্ত সচিব, ওনার রুমে এলেন, এসে তো খুবই মুগ্ধ, বলে যে উনি আমার সম্পর্কে এত জানেন, আমি তো জানতাম না। হ্যাঁ, যে উনি এই সব কিছু আমার জানেন। হ্যাঁ, এবং আমাকে বললেন যে ভাই 2 হাতে লিখে যান, কারণ আপনার বই সাংঘাতিক চলে, সারা দেশব্যাপী আপনার বইয়ের পাঠক আছে, এবং আপনার বইয়ের পাঠকের কারণে ইন্ডিয়ার বই এখন আর আসছে না, ইন্ডিয়ার বইটাকে। তো এই ধরনের, যেমন আমি একদিন আরেকটি ঘটনা আমার খুব মনে পড়ছে, সেটা হলো যে জাহানারা ইমাম যখন মারা গেলেন, তো আমি তখন তো জাহানারা ইমাম যে গণ আদালতের মানে বিএনপি গভর্নমেন্টেরকে তখন হ্যস্তন্যস্ত করার জন্য গণ আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। তো জাহানারা ইমামের মারা যাওয়ার পরে আমি ওনার কাছে গেলাম, তখন উনি পার্লামেন্ট থেকে হাউস থেকে বেরিয়ে যখন আসলেন, আমি বললাম যে ম্যাডাম, জাহানারা ইমাম মারা গেছেন, তো আমরা কি কন্ডোলেন্স দেব কি না? তো উনি বললেন কেন দেবেন না, উনি একজন বড় মাপের লেখক আমাদের, আর ওনার ছেলে রুমি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, উনি একজন শহীদ জননী, কন্ডোলেন্স দেন। আরেকটি ঘটনা, যে মুকুল ভাইয়ের সাক্ষী, মানে যে আমাদের জনকণ্ঠ সম্পাদক তোয়াব খান ছিলেন, উনি এরশাদের প্রেস সচিব ছিলেন। তো আমি যখন সেই কার্যালয়ে যোগদান করি, আমরা গিয়ে ওই প্রেস সচিবের ড্রয়ার থেকে অনেকগুলো কাগজ পেলাম, অনেকগুলো কাগজ, মানে প্রাপ্তি স্বীকার, এরশাদের কাছ থেকে কারা কারা টাকা নিয়েছে। এর মধ্যে যেমন রাজনৈতিক দলের অনেক নেতা ছিল, এবং অনেক কবি সাহিত্যিকও ছিল, এবং শিল্পীও ছিল। তো আমরা এই চিঠিগুলো পেয়ে সঙ্গে সঙ্গে আমরা নিয়ে গেলাম ম্যাডামের কাছে, যে এই জিনিসগুলো পেয়েছি এরশাদ আমলের, তো এগুলোর থেকে তো নিউজ করানো যায়, পত্রপত্রিকা দিলে এটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়। তো উনি খুব কৌতূহল বলে সবগুলো চিঠি একটি একটি করে খুঁটিয়ে দেখলেন। এরপরে বললেন যে সুবহান সাহেব তখন প্রেসে গিয়েছিলেন, তো বললেন যে সুবহান সাহেব, ওনারা কিন্তু আমাদের গুণী মানুষ, এরশাদ যে টাকা পয়সা বিলিয়েছে এটা তো সবাই জানেই, তো আপনি এক কাজ করেন, চিঠিগুলো পুড়িয়ে ফেলেন, এখনই পুড়িয়ে ফেলেন। হ্যাঁ, ওনাদেরকে আর অসম্মান করা যাবে না, কারণ ওনারা আমাদের গুণী মানুষ। তো যাক, এই 96-এর জনতার মঞ্চ হয়েছিল 96 সালে, তো এই চিঠিরই একজন খুব প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চে
উনি খুব গান মানে প্যারোডি গান যেটা করছেন আর কি, এবং উনি খুব একজন নামী সুরকার ছিলেন, আমাদের প্রেস ক্লাবেরও অ্যাসোসিয়েট মেম্বার ছিলেন। তো উনি খুব দেখলাম যে মানে জোসের সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে প্যারোডি গান করছেন আর কি। তো আমার দেখে খুব খারাপ লাগলো। তো আমি পরদিন ওনার সঙ্গে, উনি ক্লাবে আসছেন, তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা আপনি তো মানে খুব গান করলেন খালেদা জিয়ার বিরুদ্ধে, তো তাতে উনি একটু রেগে গেলেন, বলে তো তাতে কী হয়েছে, তোমার তাতে কী হয়েছে, তুমি এটা নিয়ে প্রশ্ন তুলছো কেন? আমি না দাদা, আপনি যদি জানতেন যে খালেদা জিয়া আপনার কতটা উপকার করেছেন, আপনাকে একটা অসম্মানজনক অবস্থা থেকে আপনাকে রক্ষা করেছেন, কতটুকু সম্মান দিয়েছেন, আপনি জানলে কিন্তু এটা করতেন না বলে তখন তিনি বললেন যে কি 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 বলো তো। তো আমি এই ঘটনাটা বললাম যে আপনি তো টাকা নিয়েছিলেন, এই চিঠিটা আমাদের কাছে ছিল, উনি দেখেছেন, কিন্তু এই চিঠিটা পত্রিকায় উনি ছাপতে দেন নাই। তো তো এরপরে উনি আমাকে জড়াই ধরলেন এবং বললেন যে ভাই তুমি ওনাকে শ্রদ্ধা জানিও আমার, এবং আমার দ্বারা আর কোনোদিন খালেদা জিয়ার কোনো। তো এই ধরনের ঘটনাগুলো অনেক ঘটনা আছে আর কি, তার মহানুভবতার আসলে একজন অন্য ধরনের। যেমন আরেকটি অনুষ্ঠান ছিল খাল খনন নিয়ে। তো খাল খনন নিয়ে এই অনুষ্ঠানে তখন লুৎফুর রহমান খান আজাদ ছিলেন আপনার ত্রাণ প্রতিমন্ত্রী। তো উনি আলোচনার এক পর্যায়ে বললেন যে ম্যাডাম এই সময়টাতে তো কামলা পাওয়া যায় না। তৎক্ষণাৎ উনি তাকে ধমক দিলেন যে এ আজাদ, কামলা কি, কামলা কি? ওরা কামলা তো একটা গালি, একটা বকা, তুমি তাদেরকে তো শ্রমজীবী মানুষ বলতে পারো, কামলা বললে জিনিসটা কেমন লাগে না, এটা বলবো না আর কোনোদিন। তো এই ধরনের মানে উনি মানুষকে এতটা ভালোবাসতেন। আরেকটা হলো যে কোনো দুর্যোগ হলে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়তেন যে মানুষকে উদ্ধারের জন্য। যেমন আমরা 91 সালে দেখেছি যে ঘূর্ণিঝড়টা হওয়ার পর এই এপ্রিল মাসে 1-1.5 মাসের মধ্যে এই ঘূর্ণিঝড়টা হয়েছিল, উনি চট্টগ্রামে তার দপ্তর নিয়ে গেছেন এবং সেখান থেকে আপনার প্রেসিডেন্ট বুশের সঙ্গে কথা বলেছেন। বুশ একটা মিশন পাঠিয়েছিল ত্রাণ রক্ষা দল, যেমন জেনারেল স্টেকপলের সঙ্গে, এবং জেনারেল স্টেকপল সে কিন্তু মন্তব্য করে গেছে যে এত সুন্দর ত্রাণ বিতরণ হয়েছে এবং মানুষগুলোকে এমনভাবে উনি নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বের সাংঘাতিক প্রশংসা করেছেন আর কি। তো এই ধরনের ছিলেন খালেদা জিয়া আর কি। জি, অনেক ধন্যবাদ। আমি আপনাদের দুজনকে একটু সংক্ষেপে একটু আমি যেটা জানতে চাই মুকুল ভাই, সেটা হলো সাধারণত আমরা দেখি যে যদি কোনো রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন কেউ মারা যায় তখন হলো অন্য অন্য দেশের থেকে কন্ডোলেন্স আসে বা তার জানাজায় স্মরণ হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখেছেন যে কত দেশ থেকে কন্ডোলেন্স এসেছে এবং তার যে জানাজা বা তার শ্রদ্ধা জানাতে, তার শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে, পাকিস্তানের থেকে স্পিকার আসছে, ভুটান, চায়না, মানে বেশ কয়েকটা দেশের প্রতিনিধি এসে শ্রদ্ধা জানিয়েছেন। এই যে এই সময়ে এসে এই যে কূটনীতি বিভিন্ন দেশ থেকে আসা, এটাকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসা, যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে একটা টানাপোড়েন চলছে, সংক্ষেপে। এই প্রসঙ্গে বলতে হয় যে ভারত মানে সম্ভবত হয়তো বাংলাদেশের সাথে বা ভবিষ্যৎ যে সরকার নির্বাচনের মধ্যে গঠিত হবে তাদের সাথে সম্পর্কটা স্বাভাবিক করতে চায়। আপনি দেখে থাকবেন খালেদা জিয়া হঠাৎ করে যখন ঘোষণা করা হলো খুবই গুরুতর অবস্থা, তখন কোনো ভারত উদ্বেগ প্রকাশ করেছিল, মোদি বার্তা দিয়েছিল এবং মানে সহযোগিতার জন্য বলেছিল যে ভারত প্রস্তুত সহযোগিতা করার জন্য। এবং উনি যেদিন মারা গেলেন কালকে সাথে সাথে কিন্তু যে দুই শোক প্রকাশ করেছে তার ভিতর মোদি অন্যতম। তো বৃহৎ প্রতিবেদী দেশ, সেক্ষেত্রে একটা কথা বলতে হয় যে শেখ হাসিনার রেজিম যে সম্পর্কটা একেবারে চূড়ান্ত খারাপ পর্যায়ে নিয়ে গেছিল, অর্থাৎ একতরফাভাবে বাংলাদেশ দিয়ে গেছে কিন্তু কোনো কিছু প্রাপ্তি হয়নি। কিন্তু এই সরকারকে যার জন্য বা পরবর্তী সরকার মেনে নেওয়া যাওয়ার জন্য কঠিন, কিন্তু আমার মনে হয় ভারত হয়তো উপলব্ধি করবে যে আসলে যদি প্রতিবেশী একটা দেশের সাথে, তার তো কোনো দেশের সাথে খুব সম্পর্ক ভালো না, কিন্তু প্রতিবেশী যত দেশ আছে এখন বিভিন্ন বিবেচনার থেকে। আর খালেদার বিষয়টা হয়েছে কি, তারা তো জানে তার সম্পর্কে, তার উচ্চতা, একজন নেত্রী হিসাবে তার সব কিছু মিলে তার যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে নিশ্চয়ই সে সমস্ত দেশেও খবর আছে। আর উনি স্যারকে
চেয়ারপারসন ছিলেন সার্কের, উনি এই সমস্ত দেশ ভ্রমণ করেছে, তার সৌজন্য, তার বিনয়, তার ভাষণ সব কিছু তাদেরকে বিভিন্ন সময় মুগ্ধ করেছে এবং তারাও কিন্তু এই সমস্ত দেশে এসেছে বিভিন্ন সময়। আবদাল্লাহ যখন ছিল তখনও সার্কের একাধিক সম্মেলন হয়েছে, যখন প্রাইম মিনিস্টার অফিসে ছিলেন, আমিও তখন রিপোর্টার ছিলাম, কিছু কিছু কভার করেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়গুলো কাজ করেছে এবং তারা খালেদা জিয়ার তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে উচ্চতা, আভিজাত্য, রাজনৈতিক আভিজাত্য সব কিছু মিলে তারা অবহিত, যার জন্য তারা শ্রদ্ধা জানাতে ছুটে এসেছে। জি, ধন্যবাদ আজিজ ভাই। আপনার কাছে 1 মিনিটে আপনি সাম আপ যদি করেন। হাসিনাকে ভারতের সরকার আশ্রয় দিয়েছে, এখন কিন্তু ভারত, আমার বোধহয় তাদের ভিতরেও একটা রিয়েলাইজেশন আসছে। তারা এখন বলে যে নির্বাচিত সরকার তারা চায়, নির্বাচিত সরকার হলে বাংলাদেশের সাথে সম্পর্কটা উন্নয়ন হবে এবং এটা তো উচিত। প্রতিবেশী তো ধাক্কা দিয়ে সরাই দিতে হবে না। আর বিশ্বায়নের যুগে কোনো দেশ কিন্তু ছোট না। আর নাইলে মালদ্বীপ থেকে হাত গুটাইছে কেন? বাংলাদেশে 18 কোটি মানুষ, 54,000 বর্গ মাইল, মালদ্বীপের সাথে বড়, শক্তিশালী। আর ভারতের তো অনেক বড় মার্কেট বাংলাদেশও। আমাদের কথা হচ্ছে যে যেসব এই যে একপাক্ষিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা প্রায় চুক্তি এবং সমঝোতা প্রায় 30টা স্বাক্ষর করেছিল, সব ভারতের অনুকূলে। আমার বক্তব্য হচ্ছে আমরা স্বাধীন দেশ, আমরা ছোট দেশ বুঝি, ভারতের তুলনায় ছোট, কিন্তু আমাদের পণ্য ওখানে যাক, আর তাদের পণ্য আসুক, বর্ডার কিলিং হয়, এটা যাতে না হয়। তাহলে আর ধরেন আপনার বাণিজ্য বৈষম্য আছে যতটুকু সম্ভব। আমার কথা হচ্ছে আমাদের পণ্য ওখানে আপনি ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকাই দিবেন, যাবে না। আর তাদের পণ্য অটোমেটিক আসবে তা না। আমাদের পানি সমস্যাটার সমাধান করলেই, এটা নেগোসিয়েট করলেই হয়। কারণ আইন তো আছে আন্তর্জাতিক, যে যারা আন্তর্জাতিক নদী এক দেশ থেকে আর এক দেশে আসে সেটা তো বাদ দিতে পারে না, পানি তো আটকাচ্ছে। তাহলে তিস্তা নদীর সময় হয় না, পদ্মা নদী, গঙ্গা হয় না। এগুলো যদি সমঝোতা, আমার মনে হয় আলাপ আলোচনা করে এগুলোর সমাধান হওয়া উচিত। তাহলে আমার মনে হয় প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। অনেক ধন্যবাদ সৈয়দ আবদুল আহমেদ। আপনি বেশ ছোট ছোট অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন, যেটা দিয়ে আসলে খালেদা জিয়ার যে বৈশিষ্ট্য সেটা একটা বোঝা যায়। খায়রুল আনোয়ার আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমি আজিজ আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। বেগম খালেদা জিয়া অনন্ত লোকে চলে গিয়েছেন, কিন্তু এমন সময় গিয়েছেন তিনি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো ইতিহাস হবে না। যদি বাংলাদেশের সংগ্রামের ইতিহাস লিখতে হয় বেগম খালেদা জিয়ার কথা বলতে হবে, যদি গণতন্ত্রের কথা বলতে হয়, উন্নয়নের কথা বলতে হয়, বেগম খালেদা জিয়ার কথা বলতে হবে। সবশেষ যে তাকে আমরা আপসহীন বলি, খালেদা জিয়ার নাম বললেই আপসহীন চলে আসে। তিনি যে নিজেকে দলের বাইরে তুলে ধরে দেশের অভিভাবক হয়ে উঠেছিলেন এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন, তিনি হয়তো তার এই নশ্বর পৃথিবী থেকে তিনি চলে গিয়েছেন, কিন্তু কোটি মানুষের হৃদয়ে তিনি উজ্জ্বল হয়ে থাকবেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।